দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 669তম পর্ব প্রচার হচ্ছে। আমি ইবরুল কায়েস আপনাদের সাথে আজ আলোচনা করব প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি অভিবাসন কর্মী থাকে। তো তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে দুজন অতিথিকে সরাসরি সংযুক্ত করেছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আবুধাবি প্রবাসী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আপনাকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও একজন সংযুক্ত রয়েছেন সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, আপনাকেও বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যেমনটি বলছিলাম মোয়াজ্জেম ভাই এবং আলাউদ্দিন ভাই, আমি প্রথমে মোয়াজ্জেম ভাইয়ের কাছে যাব যে আমরা আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের স্ব দেশ নিয়ে তো কথা বলবো, তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমাদের যে কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়েও কথা বলবো। মোয়াজ্জেম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আমরা এই কিছুদিন আগে একটা ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ভুল বোঝাবুঝির কারণে আমাদের কিছু ভাই সেখানে সাজাপ্রাপ্ত হয়েছিল এবং সংযুক্ত আরব আমিরাতের যিনি মহামান্য প্রেসিডেন্ট তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এতে আমাদের দেশে কিন্তু সরকার যেমন খুশি, বাংলাদেশের মানুষও কিন্তু অনেক খুশি। আমি মনে করি যে আপনারাও নিশ্চয়ই অনেক সন্তুষ্ট এবং অনেক খুশি। আমি যেটা বলবো যে আপনার এদেশের সরকার বাংলাদেশিদের প্রতি সবসময় সদয়। জি, আমাদের প্রবাসী আমরা যারা আছি আমরা সবাই শ্রমিক, যারা বিদেশে কাজ করতে আসছি, কর্মকর্তা বলি, কর্মচারী বলি, সাধারণ মানুষ বলি, আমরা সবাই কিন্তু আমরা শ্রমজীবী মানুষ এদেশে কর্ম করতে আসছি। তো আমাদের যে সাধারণ ক্ষমাটি আবার চলছে, আপনি জানেন বোধহয়, আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটা তো সুন্দরভাবে বলেছেন যে এটা একটা ভুল বুঝাবুঝির কারণে যেটা হয়েছে এবং সাধারণ ক্ষমার আওতায় সেগুলো চলে এসছে। তো ওটা সম্বন্ধে আমরা সবাই খুশি যারা প্রবাসী আছি এবং আমাদের বাংলাদেশে আছি। বাংলাদেশ সরকারের আপনার গভর্নমেন্টের প্রধান ওনার ফোনালাপ এবং সবকিছু মিলে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক, এটা একটা নিদর্শন যে আমাদের এই লোকগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং ওনারা দেশে যাচ্ছেন স্টেপ বাই স্টেপ। আরেকটা আপনাকে খুশির খবর দিই, সেটা হলো যে দীর্ঘদিন যাবৎ এদেশে অনেক লোক আপনার অবৈধ বলি আমরা, যে লিগ্যাল ভিসা বলি, পাসপোর্টের স্ট্যাটাস বলি, তাদের যে কর্মক্ষেত্র বলি বা যেটাই বলি, যারা অবৈধ ভাবে যারা বসবাস করছেন এ দেশের ভাষাই আমরা যেটা বলি, এই কাগজপত্র ছাড়া তাদেরকে এই দেশে বসবাস করার যে নিয়মটি, এটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়। ওনারা একটা সাধারণ ক্ষমার একটা আওতায় আনছে। যে ক্ষমতার যে সাধারণ ক্ষমাটা হবে, প্রত্যেকে তাদের অবস্থান থেকে এখন লিগালাইজ করতে পারবে। তার মানে হলো এই, আপনি যদি দেশে চলে যান কোনো ফাইন ছাড়া দেশে চলে যেতে পারবেন। আপনি যদি এদেশে তার আপনার বৈধতা বা বৈধ নাগরিক বা আমি বলি যে শ্রমজীবী মানুষ হিসাবে যদি এক্সপেক্টেটেড বিষয় থেকে আপনি যদি মনে করেন যে আমি এখানে বৈধতা নিতে চাই, এই পদ্ধতিটা এখন খোলা আছে। তো বাংলাদেশের অনেক লোক এবং অনেক সুবিধা আমার মনে হয় এদেশের সরকার যেটি করেছেন আমাদের জন্য, আমাদের শ্রমিক ভাই বলি, আমরা সাধারণ মানুষ যারা বলি, আমরা খুব খুশি। এখন সাধারণ ক্ষমতার আওতায় প্রত্যেকে চেষ্টা করছে তারা একটা বৈধ পথে বা লিগাল ওয়েতে ভিসা বা পাসপোর্টের নবায়ন সহ অন্যান্য কাজগুলি করে এদেশের বৈধ নাগরিক হিসেবে বসবাস করতে চায়, রেমিটেন্স তারা উপার্জন করতে চায়, পাঠাতে চায় দেশে, এবং আমাদের দেশে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রচুর লোকজন তারা এগিয়ে এসছেন এবং তারা বৈধতা নেওয়ার জন্য বিভিন্ন যে সেন্টারগুলো খোলা হয়েছে বিভিন্ন স্টেটে, এগুলোতে তারা ভিড় জমাচ্ছেন এবং কাজগুলো অতি দ্রুত করে ফেলবেন। আশা করি আমাদের লোকগুলো অনেকেই, আমি মনে করি বেশি সংখ্যক শ্রমিক, আমাদের অভিজ্ঞ শ্রমিকেরা এরা বৈধতা লাভ করবেন এবং সেই পদ্ধতিতে ওনারা আগাচ্ছেন এবং সরকারের সদাই সহানুভূতি এবং বিবেচনার কারণে আমরা সুন্দর একটা স্ট্যাটাস বা অবস্থা নিয়ে আমরা দেশে বসবাস করে আমাদের কার্যক্রম করে আবার অর্থ উপার্জন সহ দেশের রেমিটেন্স প্রবাহটা বেশি বাড়াতে পারবো বলে আমি মনে করি। জি মজা ভাই, আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানাই, কারণ তারা একটা মহৎ কাজ করেছেন, যে সাধারণ ক্ষমা করেছেন এবং তার ফলে আমাদের যে 57 জন ব্যক্তি তাদের সাজা হয়েছিল। সেই জন্য আমরা আমাদের অনুষ্ঠান থেকে, যেহেতু আমরা প্রবাসীদের এই অনুষ্ঠান করি, এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সরকারের মতোই এবং জনগণের মতোই। সাধারণ ক্ষমার প্রসঙ্গে যেটি বললেন যে অনেকেই হয়তো মেয়াদ মানে যতদিন থাকার কথা তার চেয়ে অনেকদিন বেশি স্টে হয়ে গেছে, তো সে কারণে নানাভাবে অবৈধ হয়ে পড়েছিলেন, সে কারণে তারা সাধারণ ক্ষমার আওতায় এসেছেন। তো এই সাধারণ ক্ষমার যারা আওতায় এসেছেন তারা যদি ওখানে থাকতে চান, তাদেরকে নতুন করে আবার কাগজপত্র করতে হবে নাকি আগের কাগজপত্রই তারা থাকতে পারবে, অথবা তাদেরকে চলে আসতে হবে? যেমনটি এরকম যে অনেকে চাচ্ছেন যে তারা তাদের ভিসা স্ট্যাটাসটা নাই, তাদের ভিসাটা নাই, ভিসাটা অনেক আগে এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, আবার অনেকে দেখা যাচ্ছে তারা পাসপোর্টই হারিয়ে ফেলছেন। আমি এই দু একটা ইনসিডেন্টও দেখলাম যে তারা কাজ করছে
এবং তাদের পাসপোর্ট নাই, তো পাসপোর্ট না থাকলে তাদের ভিসাটাও বোধহয় অনেক আগেই চলে গেছে। তো সরকার যে সুযোগ দিয়েছে, সে যদি তার লিগ্যাল পাসপোর্ট মানে বৈধ পাসপোর্ট, যেটা বলে মেয়াদ উত্তীর্ণ না হওয়া পাসপোর্ট যদি থাকে, এবং সেক্ষেত্রে যদি কোনো স্পন্সর বা কোনো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকগণ বা ওটার যেটার কর্মকর্তারা আছেন, যাদের দায়িত্ব আছে যা কর্মচারী নিয়োগ দেওয়া এবং টার্মিনেট করা, তারা যদি ইচ্ছা করে তাহলে শ্রমিককে বৈধতা দেওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করবে এবং ভিসাগুলো পাবে, এবং তারা নিয়মিত শ্রমিক হিসেবে আবার কাজ করতে পারবে। এবং শুধু তাই না, আপনি অবাক হবেন শুনলে, এদেশের সরকার আমাদের জন্য কতটুকু সুবিধা করেছেন, জি যে যারা দেশে চলে যাবেন তাদের হয়তো অর্থনৈতিক অবস্থা, এখানে লিগাল হতে হলে তো কিছু পয়সা কড়ি দরকার হয়, জি কিছু অফিসিয়াল টাইপিং বলেন, ভিসা খরচ বলেন, এগুলো যারা বেয়ার করতে পারছে না বা যারা আদৌ চাচ্ছে না এই দেশে থাকার জন্য, তারা দেশেই চলে যেতে চায় ভালো কিছু করার জন্য, তো ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা চলে যাবেন একদম আপনার কোনো ফাইন ছাড়া, তারা ইচ্ছা করলে কিন্তু আবার এই দেশে ফিরে আসতে পারবেন। এটা একটা নতুন সংযোজন আচ্ছা আপনি বলতে পারেন, আচ্ছা যে এতে অবৈধ ছিল, তারা দেশে যাবেন, বাট আবার তারা কিন্তু দেশে থেকে যে কোনো উপায় কাজ কর্মসংস্থানের ব্যবস্থা হলে আবার এই দেশে ফিরতে পারবেন। এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য, আমরা ধন্যবাদ জানাই সরকারকে দেশের। জি 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 অবশ্যই, নিশ্চয়ই এটা একটা ভালো যে আপনার কাছে আবার আসবো, আপনি সংযুক্ত থাকেন। আমরা আলাউদ্দিনের কাছে আছি, সৌদি আরব প্রবাসী। আলাউদ্দিন ভাই, আমরাও এখান থেকে যেটা জানতে পেরেছি যে যখন আমাদের এখানে একটা ছাত্র গণ অভ্যুত্থান হলো, তখন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের আরও কিছু কিছু দেশে অনেকেই আমাদের কর্মী যারা ছিলেন বা যারা প্রবাসী আছেন, তারা অনেকটা না বুঝে বা এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের সাথে বাংলাদেশিদের সেন্টিমেন্টের সাথে একত্রতা ঘোষণা করে অনেকেই কিছুটা আন্দোলন বিক্ষোভে এরকম বা একত্রিত হয়ে তাদের মত প্রকাশ করেছেন। তো সৌদি আরবের অবস্থা কি একটু বলবেন? আমরা তো শুনছিলাম যে ওই সময় সেখানেও এরকম কিছু হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে যে বাংলা ভিশনের যে অনেকদিন পরে আবার আমি যুক্ত হলাম, এবং আমাকে যুক্ত করার জন্য প্রথমে আমি আপনার যারা এই জুলাই ৩৬ দিন আন্দোলনে যারা নিহত হয়েছেন বা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি। এমন একটি নতুন বাংলাদেশের প্রারম্ভে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি, বাংলাদেশে একসময় আমরা অনেক সময় কথা বলার জন্য আমরা অনেকটা সংশয় ছিলাম। তারপর আপনি যে প্রশ্নটি করেছেন, জানেন আমরা যারা বাংলাদেশি বিদেশে কাজ করি, যারা আমরা একটু আবেগপ্রবণ, আমরা একটু খেয়াল করি না আমার পরিবারের প্রতি, আমরা খেয়াল করি না এদেশের আইনের প্রতি। এদেশের সরকারগুলো আপনি জানেন, একটু আগে আমাদের আবুধাবি থেকে আমার যে একটু আলোচক বলেছেন যে যথার্থই যে আসলে আমরা অনেকটা আবেগের মধ্যে পড়ে যাই। আবেগের মধ্যে পড়ে গিয়ে আমি আমার পরিবারের কথা যেমন চিন্তা করি না, আমি আমার যে দেশের আইন আমি বসবাস করছি এবং যে দেশে আমি কাজ করছি ওই দেশের আইনের প্রতি আমি কিন্তু শ্রদ্ধা দেখাচ্ছি না, যার কারণে কিন্তু আমাদের সেই সমস্যাটা হয়ে গেছে। আপনি জানেন যে ৫৭ জন বাংলাদেশি আবুধাবি যে গ্রেপ্তার হয়েছিল, তাদের পরিবারের অবস্থা কি হতো যদি নতুন সরকার না আসতো? তারা কি একটু ভেবে দেখেছেন? ঠিক তদ্রুপ সৌদি আরবেও এর কিন্তু একটা প্রভাব পড়েছে, এই যে গণ আন্দোলনের, যে গণ অভ্যুত্থানের, যে ছাত্র জনতার। আমাদের সৌদি আরবও কিন্তু এরকম কয়েকটা শহরেই কিন্তু এরকম মিছিল হয়েছে, যেটা কিন্তু এই দেশের আইনের সাথে আপনি জানেন বিরাট সাংঘর্ষিক। এই দেশের সরকার অন্য সবকিছুই যদি আমরা প্রবাসীরা অনেক আইন তাদের ছোটখাটো আইন বলে ভায়োলেট করলেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, কিন্তু যে কাজটা আমরা করেছি সেই কাজটাকে কিন্তু তারা কখনোই অ্যাকসেপ্ট করে না। আবুধাবির মতো বা আরব ইমারাতের মতো কিন্তু এখানে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু সৌদি সরকার তাৎক্ষণিক কোনো তাদের যে আপনার আদালতে বিচারের মাধ্যমে যে রায়টা ঘোষণা না করার কারণে কিন্তু অনেকে হয়তো বিভিন্নভাবে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। আমি আপনার মাধ্যমে, বাংলা ভিশনের মাধ্যমে, আমি এখানকার যে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার অধীনে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশও চিটাগং ভিত্তিক কিছু মানুষ, যারা ৮ জনের কথা বলা হয়েছিল যে সৌদি আরবের যে আপনি জানেন আবা শহরে, সেখানে ৮ জনকে কিন্তু ইতিমধ্যে এখানকার কনসুলেট তাদের যে কূটনীতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছেন। আমরা যতটুকু আমাদেরকে এখানকার যে কনসাল জেনারেল থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানকার গণমাধ্যম কর্মীদেরকে, যে ৮ জন কিছুদিনের মধ্যেই তাদের ছাড়া পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কিছুদিনের মধ্যেই তারা কিন্তু দেশে চলে যাবে। কিন্তু আমাদেরকে তো যারা আপনারা সরকার নিয়তি আমাদেরকে বললে যে আমরা যাতে এই দেশের আইনের প্রতি, আমরা যারা বিদেশে আসে, বিশেষ করে নতুন যারা আসে, আপনি জানেন এই এখন নতুন সরকার আসছে, আওয়ামী লীগের অনেকেই কিন্তু, অনেক যারা আওয়ামী লীগের সমর্থন ছিল, সমর্থন করতো বা সমর্থন চালা, কিন্তু এখন একটা বিরাট অংশ কিন্তু এখন বিভিন্ন দেশে চলে যাবে এবং তারই একটা অংশ কিন্তু এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলে আসবে। যারা বাংলাদেশে রাজনীতি করে আসছে তারা কিন্তু এখানে একটা হয়তো কোনো মামলার ভয়ে বা কোনো কারণে কিন্তু তারা চলে আসবে,
কিন্তু যাদেরকে পাঠাবে আমার বাংলাদেশ সরকার, আপনার মাধ্যমে আমার অনুরোধ থাকবে তাদেরকে যেন ওই দেশের আইনের প্রতি শ্রদ্ধা থেকে কাজ করার জন্য যাতে এই বিষয়টা যাতে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং ওই বিষয় যাতে একটা ট্রেন আপ করে, তাহলে কিন্তু আমরা কিন্তু এইসব আইন থেকে বা আইনের লঙ্ঘন থেকে কিন্তু আমরা দূরে থাকবো। এইসব কারণে যে রাজনৈতিক প্রভাবে কিন্তু যেমন বিগত সময়ে আমরা দেখেছি যারা বিএনপি করতো তাদের একটা অংশ চলে আসছে, এখন দেখবেন যে আওয়ামী লীগের যারা সমর্থক বা তাদের অন্যান্য দলের যারা সমর্থন তাদের কিন্তু একটা বিরাট অংশ কিন্তু এখন আবার ঢুকে পড়বে এসব দেশগুলিতে। তার ক্ষেত্রে যাতে পাঠানো যেসব শ্রমিক বা যাদেরকে পাঠায় তারা যাতে এই ব্যাপারে সতর্ক থাকে, বাংলাদেশ সরকারও যাতে সতর্ক থাকে পাঠানোর ক্ষেত্রে। হ্যাঁ, কাজকর্মের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু আমরা কিন্তু বিগত দিন আমরা দেখেছি যে যেসব কর্মীরা অনেক ধরনের আমি যদি বলি যে আপনার ফেনীর জয়নাল হাজার সিন্ডিকেটেরও কিন্তু অনেক কিন্তু এখানে ছিল, তারা কিন্তু কাজ করতো না। আমরা কিন্তু এখানে বুঝতে পারছি আলাদা ভাই, আমরা আশা করি বর্তমান যে সরকারটি রয়েছে এটি এই সরকার আমলে সেরকম যারা আসলে অন্যায়কারী না তাদের কেন দেশ ছাড়তে হবে, যারা অন্যায় করেছেন বা যারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, খুনের সাথে জড়িত, তাদের বিষয়ে হয়তো সরকার ব্যবস্থা নেবেন। বাকিদের হয়তো মানে দল করার কারণেই যে বিপদে পড়বেন বিষয়টা তা না। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আবা শহর সেখানে 8 জনকে আটক করা হয়েছিল আন্দোলন করার জন্য, তো আর কোন কোন শহরে এরকম আছে এবং এই বিষয়টা কি আপনারা অর্থাৎ যারা কমিউনিটির আছেন তারা কি এই কনসুলেটের সাথে যোগাযোগ করছেন অথবা আমাদের যে দূতাবাস রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন বা তাদের খোঁজ দিচ্ছেন বা যারা আটকা আছেন তাদেরকে ছাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কিনা? ধন্যবাদ। আমি আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, আপনি জানেন জেদ্দা কনসুলেটের অধীনে একটা পশ্চিমাঞ্চল পুরো অংশটা কিন্তু জেদ্দা কনসুলেটের অধীনে। এখানে যখন আমাদের নতুন বিগত কিছুদিন যাবত আমাদের কনসাল জেনারেল ছিলেন না, নতুন একজন কনসাল জেনারেল আসার পর আমাদের এখানকার সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাথে উনি কথা মত বিনিময় করেছেন, এখানকার বিভিন্ন রাজনৈতিক বা কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে উনি মত বিনিময় করেছেন। আমাদের সাথে যখন প্রথম মিটিংয়ে আমরা এই দাবিগুলি করেছি, আমরা জানেন মদিনায়, আপনার জুবাইল, আভা, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অনেক প্রবাসী এই যে আপনার জনতা, ছাত্র জনতা যে গণ আন্দোলনের সমর্থন করতে গিয়ে, তারা মিছিল করতে গিয়ে কিন্তু দেশের আইনের বাইলট হওয়ার কারণে কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে। আমরা এই বিষয়টা এখানকার কনসাল জেনারেলকে জানিয়েছি, নতুন কনসাল জেনারেলকে, এবং তারা কিন্তু বিষয়টা জানেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে আইনি প্রক্রিয়ায় তাদেরকে এখান থেকে ছাড় করানোর বিষয়ে সব ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন। এবং আপনি জানেন যে গত 2 দিন আগে আমাকে জানিয়েছে বা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে যে 8 জনের যে একটা খবর তারা আমাদেরকে জানিয়েছেন, এবং আরো যারা গ্রেফতার হয়েছেন তাদের বিষয়েও তারা কাজ করছেন এবং তাদেরকে কিভাবে ছাড়িয়ে দেশে পাঠানো যায়। আপনি জানেন সৌদি আরবের আইনে যদি একবার বাইলট হয়ে যায় তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু তাদেরকে কিন্তু এই দেশে থাকতে দিবে না। এই তাদেরকে কিন্তু ছেড়ে এবং তাদেরকে দেশে পাঠানোর ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। জি, আপনি সঙ্গীত থাকেন, আপনার কাছে আবারও আসবো। আমরা যাচ্ছি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন, আপনি তো শুনছিলেন যে আমাদের আলাউদ্দিন ভাই সৌদি আরব থেকে তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা বিদেশে যায় তাদের আসলে যে দেশে যায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যায় সেই দেশগুলোর নিজস্ব আইন কানুন সম্পর্কে তাদের জানা উচিত বা জানানো উচিত। তো সেটা আমাদের এই থেকে হয়তো করা হয় বা করা হয় না, কিন্তু আপনাদের পক্ষ থেকে কি এরকম সচেতনতামূলক কোনো প্রোগ্রাম কি আপনারা নিতে পারেন না? যেহেতু আপনি আমার জানা মতে যে বাংলাদেশ সমিতির সেখানকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, তো যারা আছেন বাংলাদেশিরা তাদেরকে আসলে ওই দেশের কালচার, ওই দেশের সংস্কৃতি, ওই দেশের আইন কানুন সম্পর্কে জানানো, এরকম কোনো প্রোগ্রাম কর্মসূচি আপনাদের আছে কিনা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দায়িত্বর দিক থেকে আমরা দায়িত্ব এড়াইতে পারি না, আমাদের দায়িত্ব আছে। এখন প্রশ্ন হলো আমাদের যে লোকগুলো এদেশে আসে, নতুন লোক আমরা যেটা বলি, হ্যাঁ আপনি যথার্থই বললেন যে দেশে থেকে দেশে আইন সম্পূর্ণ বোঝা বা এর কতটুকু এর কনসিকুয়েন্স যেটা আর কি, এটা হয়তো আমাদের লোকজন দেশে বুঝবে না বা বোঝানোর মতো অবস্থা আমাদের নাই, বা এরকম ব্যবস্থা করলেও বাস্তবতার প্রেক্ষিতে হয়তো তারা বুঝতে পারে না। আমি যেটা বলি, যে লোকগুলো এখানে আসছে আমরা কিন্তু বুঝতে পারি না কোন লোকটা কবে আসলো, নাম্বার 1। দ্বিতীয় কথা হলো এখানে যে সংশ্লিষ্ট যে সরকারি দপ্তরগুলো আছে, এই দপ্তরগুলো কিন্তু অনেক সময় এটা জানতেও পারে না যে কতগুলো লোক কিভাবে আসলো। প্রশ্ন হলো এই, তাহলে এদেশ থেকে যে তাদের যে লিগ্যাল যে ডকুমেন্টস বা পেপার দেশে গেল, যেটা বলি আমরা কেউ ভিজিট ভিসা, কেউ জব ভিসা, তো এগুলো যে নিয়ে যে তারা আসে, এটা আসার পরে এই যে ট্র্যাকিং সিস্টেম বা এই যে ডাটাবেস সিস্টেম বা রিপোর্টিং করা,
আপনি যদি সংশ্লিষ্ট কনসুলেট বা দূতাবাসে যদি রিপোর্ট না করেন, বা আপনি যদি না জানান যে আমি নতুন লোক, আমি আসছি, আমি 1 দিন হলো, 2 দিন হলো, 5 দিন হলো, 7 দিন হলো, তাহলে কিন্তু এই সংশ্লিষ্ট অথরিটি জানতে পারবে। আমরা কিন্তু, আমাদেরকে যদি জানানো হয়, বা যে লোকগুলো এদেশে দীর্ঘদিন কর্মরত তারা কিন্তু সবাই আইন সম্বন্ধে জানা আছে। কিন্তু আপনি যে কথাটা বললেন, আলাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, যে আমাদের লোকজনের আবেগ, এই প্রবণতা এত বেশি যে আইনগুলো কিন্তু সব মধ্যে থেকে চলে যায়, আমাদের ভিতরে সব ভুল হয়ে যায়। এদেশে আইন ভুলে যায়, আমার কর্মস্থল ভুলে হয়ে যায়, আমার দিন না রাত চলছে সেটাও ভুল হয়ে যায়, এখন রাত 12টা বাজে না দিন 12টা সেটাও বোধহয় আমরা অনেক সময় ভুলে যেতে বসি। এবং আমরা আমার আনন্দে আমি সবকিছু লিলিয়ে দিই এইভাবে যে আমরা এদেশের তো আইন অত্যন্ত কঠিন, প্রত্যেকে কিন্তু জানে, এরকম না যে কেউ জানে না। তো এই কঠোর আইন জানার সত্ত্বেও তার আবেগের কাছে আইনগুলো হার মেনে যায়, এবং যেটা অত্যন্ত আমাদের একটা দুর্বল পয়েন্ট। এজ এ জাতি হিসাবে আমরা যেটা বলি, আমরা এত আবেগপ্রবণ জাতি, অতীতকেও যেমন খুব দ্রুত ভুলে যাই, আবার বর্তমান আনন্দকে এত বেশি আমরা উপভোগ করার চেষ্টা করি। আমি আমার সব কিছু, নিজের পরিবার, সন্তান, চাকরি, আমার আইন কারণ সবকিছু যেন আমরা ভুলতে বসি। তো আমরা যেটা বলি, লোকগুলো যদি ইভেন আমাদের বিএমইটি যেটা আছে আর কি, এখান থেকে যে কার্ডগুলো ইস্যু করে একজন নতুন লোক আসার জন্য, এই কার্ডগুলো ইস্যু করার সঙ্গে সঙ্গে যদি নতুন লোক এদেশে কখন আসবে বা আসছে, এর যদি একটা সিস্টেম বানানো যায়, ধরেন কে কবে ঢাকা থেকে আসলো এটা আমরা জানবো না, ইমিগ্রেশনের কাছে কিন্তু রিপোর্টিং আছে নতুন লোক কয়টা, এটা কিন্তু ইমিগ্রেশন অথরিটি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছে, এটা কিন্তু একটা রেকর্ড থাকে। আমরা যদি এই ধরনের কোনো একটা রেকর্ড সিস্টেমটা যদি আমাদের হাতে পৌঁছায়, আমাদের কিন্তু একজন অ্যাসোসিয়েশন হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব আছে যে নতুন লোক আসলে তাদের কাউন্সিলিং করা। এদেশের সরকারি প্রতিষ্ঠান এটা, এই অ্যাসোসিয়েশনটা এদেশের গভর্নমেন্টের অথরাইজ এবং রিকগনাইজ একটা অ্যাসোসিয়েশন, যারা তাদের লাইসেন্স ভুক্ত এটা। তো তারা তো আমাদেরকে কিন্তু এই দায়িত্বগুলো দিয়ে থাকেন, তোমাদের লোককে কাউন্সিলিং করো, তোমাদের লোককে বুঝাও, আইন কানুনগুলো জানাও। কিন্তু এখন 10 লক্ষাধিক লোক দেশে থাকে। ভাই আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি, আপনি একটু বামে চেপে কথা বলবেন। আর প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের এখন একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের আলোচনা চলছিল, আমরা দুজন অতিথির সাথে আলোচনা করছি। একজন সংযুক্ত আছেন আবুধাবি প্রবাসী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং আরেকজন সৌদি প্রবাসী MY আলাউদ্দিন। আমরা আলাউদ্দিন ভাই আপনার কাছে জানতে চাইবো, আপনার সাথে কথা হচ্ছিল যে আইন কানুন, সে দেশের আইন কানুন জানাটা জরুরি, যেটা আমাদের মোয়াজ্জেম ভাইও বলছিলেন, আপনিও একই কথা বলছিলেন। তো আপনাদের ওখানে কি এরকম কোনো, আমি যে প্রশ্নটি মোয়াজ্জেম ভাইকে করছিলাম যে এরকম কোনো প্রোগ্রাম আপনাদের নিজস্ব আছে কি না, যে আপনারা দূতাবাসের সাথে কাজ করছেন, আপনাদের অনেকে সাংবাদিক আছেন, অনেকেই নানা ধরনের পেশায় আছেন, তারা আমাদের দূতাবাস অথবা আমাদের কনসুলেটের সাথে মিলেমিশে এই যে সচেতন করার কোনো ধরনের প্রোগ্রাম আছে কিনা? কারণ আমরা তো নানা সময় দেখি যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা করে থাকেন। তো এই বিষয়ে ওই দেশের কালচার সম্পর্কে, ওই দেশের আইন সম্পর্কে জানানোর জন্য কোনো প্রোগ্রাম আপনাদের আছে কিনা? ধন্যবাদ। আমরা যারা এখানে, যারা আমরা কমিউনিটিতে কাজ করি, সাংবাদিকতা করি বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই কথাগুলি বলে থাকেন। অ্যাকচুয়ালি আপনি জানেন যে, আপনি যদি একটু খেয়াল করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানুষ এখানে বা যেসব প্রবাসী এখানে যারা মিছিল করেছে বা বিভিন্ন সভা সমাবেশ করেছে, তারা কারা, তারা কে, তারা কোন শ্রেণীর মানুষগুলি? আপনি জানেন, যারা একটু সচেতন মানুষ তারা কিন্তু এগুলি নিয়ে কথা বলে না। যারা রাজনীতি করেন, আমি যদি এখানকার বিএনপির কথা বলি বা যারা অন্যান্য সংগঠন আছেন, তারাও কিন্তু রাজনৈতিকভাবে এসব বিষয় নিয়ে কথা বলেন না। আমি যতটুকু আমি দেখতে পাচ্ছি যে যারা শ্রমিক লেভেলের, যারা বিভিন্ন এক একটা জায়গায় তারা 5,000, 6,000, 10,000 মানুষ বসবাস করে, তাদের মধ্য থেকে কিন্তু একটা অংশ এসব মিছিল মিটিং এ কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এই মূলত তাদেরকে মোটিভেশন করার বা আইন শৃঙ্খলা, এদেশের আইনের বিষয়ে তাদেরকে দুইটা জায়গা থেকে সবচেয়ে বড় যে কাজ করতে পারে, প্রথম হলো যারা তাকে বিদেশে পাঠাচ্ছে, বাংলাদেশ সরকার, তাদের অনেকগুলি তাদের স্টেক হোল্ডার আছে যারা এটার সাথে জড়িত, তারাই কিন্তু ওই বিষয়টা প্রথমে যে ধাপটা তাদের কিন্তু করতে পারে। দ্বিতীয় ধাপটা এখানে আসার পরে যে কাজটা করতে পারে সেটা হলো বাংলাদেশ কনসুলেট। তাদের যদি একটা টিম, যদি তারা যদি ওইসব কোম্পানিগুলিতে, ওইসব ক্যাম্পগুলিতে যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি বাস করে, তাদের কাছে গিয়ে অন্তত প্রতি মাসে না, প্রতি 2 মাসে, 3 মাসে যদি একটা করে যদি তাদেরকে মোটিভেশন কোন ধরনের সমাবেশ করে, এটা কিন্তু তারা বৈধভাবে করতে পারে। আমরা যারা কমিউনিটির নেতারা আছে বা কমিউনিটিতে যারা কাজ করে বা প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে, তাদের কিন্তু ওই ধরনের কোন ধরনের এবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি এখানকার যে আইনের মধ্যে কিন্তু করতে পারে না। আচ্ছা, এরকম কি করা যায় যে ওই দেশের অথরিটিকে জানিয়ে ওই দেশের
ওই দেশের কর্তৃপক্ষকে জানিয়ে এরকম মোটিভেশনাল কোনো প্রোগ্রাম করা, এটা তো সম্ভব মনে হয়, কি বল মানে? অবশ্যই সম্ভব, সেটা আমাদের বললাম তো, আমাদের কনসুলেট দূতাবাস এই ধরনের উদ্যোগগুলি নিতে পারে। আমরা বিগত দিনে দেখছি এখানে আপনি জানেন যে তাদের মধ্যে ওই কিছুটা যারা আসছে তাদের এখানকার যে আপনি জানেন সৌদি আরবের, আমি যদি আমার জেদ্দার কথা বলি, এখানকার যারা কর্মকর্তারা থাকে একটা একটা কনসুলেট জেনারেল, তাদের কাজ হলো শ্রমিকদের সেবা দেওয়া, এখানকার কর্মকর্তাদের কাজ হলো শ্রমিকদের জন্য কাজ করা। একটা সীমিত সংখ্যক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নিয়ে তারা কিন্তু ওই সময়টা তারা দিতে পারে না। আপনি জানেন এই অঞ্চলে বেশিরভাগ ভিআইপি তাদের প্রোটোকল নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হয়, কিন্তু এখন তো পরিবর্তন হওয়ার কথা, এখন তো সেই অবস্থা সময় দিবে বা ওই ধরনের থাকলেও কিন্তু তারা করার ইচ্ছা থাকলেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে না। আলাদা ভাই, একটা জনপ্রত্যাশার মধ্য দিয়ে, একটা বিপ্লবের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তো এখন তো মিশনগুলোতেও ওই অবস্থার পরিবর্তন করা দরকার, অর্থাৎ আগে যেরকম রাজনৈতিক বা পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রতিনিধি গেলে সেখানে তাদের প্রোটোকল নিয়ে ব্যস্ত থাকতে হতো বা সরকারি নানান ধরনের এরিয়াতে ব্যস্ত থাকতে হতো, কিন্তু এখন তো সেই অবস্থার পরিবর্তন হওয়া দরকার এবং সেবার মানও তো উন্নত হওয়া দরকার, বা উন্নত মানে কোনো দৃশ্যমান পরিবর্তন কি হয়েছে? আমি আপনাকে সবসময় যে দেশে আপনি দেখেন আমাদের বাংলাদেশে যেমন পরিবর্তন হয়েছে, এখানকার তাদেরও আচার আচরণে অনেকটাই পরিবর্তন আসছে। এবং আমি মনে করি, আমি আশা করি, আমি বর্তমান অন্তর্বর্তী সরকার যারা আমাদের প্রবাসী কল্যাণ বা প্রবাসীদের নিয়ে যারা কাজ করেন, তাদের দায়িত্ব হবে এই বিষয়ে যাতে একটা নির্দেশনা প্রদান করে, যে কাউকে আসলে যাতে একমাত্র ভিভিআইপি সেটা অন্য বিষয়, রাষ্ট্রীয় সফর ছাড়া যাতে কাউকে এ ধরনের প্রোটোকলের ব্যবস্থা না করা হয়। রাষ্ট্রীয় বিষয়টা এটা থাকবেই, কিন্তু আমাদের এখানে আপনি জানেন উমরা বিষয় আসে, ভিজিট বিষয় আসে, রাষ্ট্রীয় সফরে আসে। বিশেষ করে দেখা যাচ্ছে একজন এমপি, একজন নেতা, তার পিছনে সম্মতি দেন, এই যে নেতা যত বড় ধরনের প্রভাবশালী, তার পিছনে তত বড় ধরনের আপনার দূতাবাসের প্রধান থেকে শুরু করে কনসাল জেনারেল থেকে শুরু করে সবাই কিন্তু তাকে প্রোটোকল দেওয়ার চেষ্টা করে। এখন যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে, আমি করি তাদের মতো পরিবর্তনটা এসছে এবং তারা অদূর ভবিষ্যতে এমন একটা নির্দেশনা যদি আসে যে একমাত্র রাষ্ট্রীয় সফর ছাড়া কোনো ধরনের ভিআইপি বা প্রোটোকলের কোনো ব্যবস্থা থাকবে না, তাহলে আমি মনে করি এখানকার যারা কর্মকর্তারা আছে তারা যেমন কাজ করতে পারবে, বা যারা ওই প্রবাসীদেরকে সময় দেওয়া, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনি জানেন তাদের দায়িত্ব হলো এটা যে প্রবাসীদের জন্য কাজ করার জন্য, প্রবাসীদের মোটিভেশনে কাজ করার জন্য এমন একটা নির্দেশনা প্রদান করা তাদেরকে, কিন্তু ওই ধরনের কোন ধরনের নির্দেশনা কিন্তু আমরা পাই না। আপনি জানেন আমরা প্রবাসীরা যে বাংলাদেশের আপনি জানেন রেমিটেন্স বন্ধ হয়েছিল, কেন, কারা করেছিল? বেশিরভাগই কিন্তু আপনি দেখেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সাধারণ প্রবাসীরা, যার কারণে কিন্তু এটার একটা বিরাট প্রভাব কিন্তু বিগত দিনে পড়ছে। আপনি দেখেন গত এক মাসে বাংলাদেশের রেমিটেন্সের অবস্থা কি, ঠিক তদ্রুপ প্রবাসীরা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে বোঝানো, তাদেরকে নিয়ে আসা, এবং বিপুল সংখ্যক যে আপনি আরব আমিরাতে আপনি জানেন যে বিপুল সংখ্যক একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু বৈধ হওয়ার সুযোগ পাবে, এবং ওই যারা বৈধ হবে তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বাধ্য এবং তারা পাঠাবে। কিন্তু যারা অবৈধ আছে তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারে না। সৌদি আরবের বিরাট অংশ, অর্ধেকেরই বেশি, আমি বলবো অর্ধেকের বেশি এখন তারা অবৈধ হয়ে গেছে। আমি আমার প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে অনুরোধ জানাবো তারা যেন এই ব্যাপারে কাজ করে। সৌদি আরবে যারা অবৈধভাবে আছে, আপনি জানেন সৌদি আরবে 26-27 লক্ষ প্রবাসী কাজ করে, এর মধ্যে যদি 12-14-15 লক্ষ প্রবাসী যদি অবৈধ থাকে, তারা কিভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে? ওই রেমিটেন্সের টাকাটা কিন্তু অবৈধ পথে চলে যাচ্ছে, ওই টাকাটাই কিন্তু আমরা কিন্তু তাদেরকে ধরে রাখতে পারতেছি না, তাদেরকে বুঝালেও কোনো কাজ হয় না, কারণ সে তো এখানে ব্যাংকে যেতে পারতেছে না, তার ওই টাকাটা বাধ্য হয়ে সে অবৈধ পথে পাঠাচ্ছে। এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো আবুধাবির আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবে যাতে এই যে অবৈধদেরকে বৈধ করার ব্যবস্থা করা হয়, তাহলে দেখবেন যে রেমিটেন্স প্রবাহ আরো যেমন বৃদ্ধি পাবে, ওইসব প্রবাসী বাংলাদেশিরও তাদের এই যে আমি যদি বলি যে হুন্ডির মাধ্যমে যে টাকা পাঠানো, বিকাশের মাধ্যমে টাকা পাঠানো, এই বিষয়েও আমি মনে করি যে কাজ করতে পারে আমাদের দূতাবাস, আমাদের কনসুলেট। তাদেরকে অনুরোধ করব প্রবাসীদের এই বিষয়গুলি যাতে চিন্তা করে তাদেরকে বৈধকরণের বিষয় যাতে অতীব জরুরি হিসাবে যাতে পদক্ষেপ নেই। আমাদের আপনি জানেন আরব আমিরাতের প্রবাসীদেরকে কিন্তু আইনি প্রক্রিয়ায় তাদেরকে বের করা আনা কোনো সম্ভব ছিল না, যদি না আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তাদের ওই দেশের রাষ্ট্রপতির সাথে সরাসরি কথা না বলতো। ঠিক তদ্রুপ সৌদি আরব প্রবাসীদেরকেও যারা অবৈধভাবে আছেন তাদেরকে বর্তমানে আইনে কিন্তু তাদেরকে বৈধ করার বিষয়টা অনেক অনেক জটিল। আমি মনে করি ওই সাধারণ ক্ষমা যদি সৌদি আরবে ঘোষণা করা যায়, এই যে 14-15 লক্ষ প্রবাসী যারা অবৈধ হয়ে আছেন তাদেরকে বৈধকরণ এটা করতে পারে, এবং সেই ব্যাপারে
প্রধান উপদেষ্টা, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো, বাংলা ভিশনের মধ্যে আহ্বান জানাবো, কারণ বাংলা ভিশনের প্রবাসে এই অনুষ্ঠানটা খুবই জনপ্রিয় এবং রাষ্ট্রের অনেকেই কিন্তু এই অনুষ্ঠানটা দেখে থাকে। আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাবো এইসব প্রবাসীদের বৈধ করার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যাতে সরাসরি হস্তক্ষেপ কামনা করে এবং তাদেরকে বৈধকরণের ব্যবস্থাটা অতীব দ্রুত জরুরি ভিত্তিতে যাতে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। যে আমরাও আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, তারা যারা সৌদি আরবে মানে অবৈধ হয়ে পড়েছে তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আপনার দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে একমত প্রকাশ করছি। মজিব ভাই, আপনার কাছে জানতে চাইব যে আপনি তো শুনলেন যে সৌদি আরবে একটা পরিবর্তন এসছে, আমাদের দূতাবাস, মিশন, কনসুলেট এই সমস্ত জায়গায় পরিবর্তন এসছে। তো আরব আমিরাতের কী অবস্থা? সেখানকার অবস্থা তো নিশ্চয়ই আমরা আশা করি যে পরিবর্তন দেশে হয়েছে তার ঢেউ সেখানেও লেগেছে, সেবার মানে বলেন, অন্যান্য কাজে বলেন, সব ক্ষেত্রে। আমি এই বিষয়ে আপনাকে বলবো, আমাদের এই জায়গায় সেবার মান যেটি আছে বা সেবা যেটি দেওয়া হয়, এটাকে কিন্তু যেহেতু অনেক প্রবাসী এখানে আছে, ধরেন 10 লক্ষাধিক প্রবাসী আমাদের এখানে আছে, দেশটি ছোট, এই 10 লক্ষাধিক প্রবাসী থাকার যে ব্যবস্থাটা এখানে আছে, এখানে সবগুলো স্টেটেই কিন্তু এই সেবার মানগুলো বৃদ্ধি করার জন্য দূতাবাস বা কনসুলেট থেকে বিভিন্ন সেন্টার করা আছে, যে সেন্টারগুলোতে তারা হ্যাসেল ফ্রি বা তারা যদি সহজে নিতে পারে এরকম ব্যবস্থাপনার উদ্যোগ এবং কার্যক্রম আছে। এখন প্রশ্ন হচ্ছে, যে কথাটি আমাদের আলাউদ্দিন সাহেব বললেন ওটার সঙ্গে আমরা বলি যে এখানে ব্যবস্থাপনা তো ঠিক আছে, কিন্তু লোকজনের তুলনায় বা যে ধরনের সেন্টারগুলো কাজ করছে এটা হয়তো বা তাদের কিছু সময় লাগে। এই সময়টা তাদের অনেক সময় কাজের থেকে ছুটি নিয়ে যেতে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সে হয়তো আমার এখানে যেদিন ছুটির দিন হয়তো তার ছুটি সেদিন না। তো এই বিষয়গুলো আছে, একটু সমস্যা থাকবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি যেটা বলবি, সচেতনতা। আমরা বাংলাদেশের মানুষ আসলে আমরা মনে হয় সবকিছুই একটু শর্টকাট পেতে চাই। এটা শর্টকাট করার যে অভ্যাসটি, আইন কানুনের যে বিষয়টি আছে, হয়তো এটা আমাদের কালচারে একটা পরিণত হয়ে গেছে যে আইন কানুনের বিষয়টি আমরা পাশ কাটিয়ে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে সহজ উপায় কোনো কিছু অর্জন করতে পারি কিনা। এটা কিন্তু আজকে আমাদের নতুন কালচার বলবো না, ইদানিং আমাদের এই কালচারের মধ্যে সাধারণ লোকগুলো কিন্তু এর বাইরে না। আমরা মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই দুটি দেশ নিয়ে আলোচনা করলাম। সেখানে আমাদের বিশাল সংখ্যক প্রবাসী রয়েছেন, এর মধ্যে অনেকেই আসলে অবৈধ হয়ে পড়েছেন এবং তাদের সাথে আমরাও সুর মিলিয়ে আমরা বলতে চাই যে আমাদের সরকার, যে নতুন সরকার এসছেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং বিশ্বব্যাপী তার একটা সমাদর রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। তার সেই ইমেজটাকে কাজে লাগিয়ে তিনি মধ্যপ্রাচ্যের দিকে নজর দিবেন, যাতে আমাদের প্রবাসীরা যারা রয়েছেন তাদের যে সমস্ত সমস্যা রয়েছে বিদ্যমান, সেই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায়। সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।